লেখো এ ম্যানুফ্যাকচারার হ্যাজ টু টাইপ অফ মেশিন টু চুজ ফ্রম না বুঝতে পারলে বা আমাকে বলবে যে লিখতে পারিনি। লেখো হি মাস্ট হ্যাভ he must have at least 3 type of machine. He must have at least 3 খানা। He must have at least 3 type of machine and 1 B type of machine. আচ্ছা, he must have at least 3 capital A type of machine and 1 B type of machine and 1 B type of machine. Full stop দিয়ে লেখো the cost of the machine is rupees. The cost of the machine is rupees 1000 for the type of A and rupees 1 the cost of machine MACHINE the cost of machine is rupees 1000 for the type A and rupees 1200 and rupees 1200 লেখো for the type B full stop দিয়ে লেখো the floor area FLOOR the floor area taken up by the 2 type of machine are the floor area taken up by the 2 type of machine are 4 meter square and লেখো and 5 meter square respectively 4 meter square and 5 meter square respectively full stop দিয়ে লেখো the total cost must not exceed rupees 15000 must not exceed EXCEED বা must not greater than লিখতে পারো must not exceed EXCEED এটা rupees 15000 and the total available floor space is লেখো and the total available floor space is 40 meter square প্যারা চেঞ্জ করে লেখো and the total available floor space is 40 meter square 40 meter square লিখেছো প্যারা চেঞ্জ করে লেখো suppose now the manufacturer estimates লেখো suppose now the manufacturer estimates weekly profit from the output as rupees suppose now the manufacturer estimates the weekly profit from the output as rupees 120 for each type A machine and rupees 100 for each type B machine প্যাচেঞ্জ করে লেখো formulate an LPP and how can he find formulate an LPP
and how can he find the combination and how can he find the combination giving the maximum profit অঙ্কটা একটু লিখতে সময় লাগলো, বাট ব্যাপারটা এটা থেকে একটা কনসেপ্ট পাওয়া যাবে ফর্মুলেশন অফ এলপিপি কী জিনিসটা। দেখো আশা করি টোকা হয়েছে। কি বলতে চাইছি একটু, ফাইন্ড দ্য কম্বিনেশন গিভিং দ্য ম্যাক্সিমাম প্রফিট, আচ্ছা হ্যাঁ, ফার্স্ট লাইনটা হচ্ছে এ ম্যানুফ্যাকচারার হ্যাজ টু টাইপ অফ মেশিন টু চুজ ফ্রম, ঠিক আছে। আচ্ছা বলি এবার একটু আমাদের ক্লাস 9-10-এর কথা ভাবো। ক্লাস 9-10-এ আমরা যখন প্রথম সমাধান শিখতাম, তখন সমাধান শেখার আগে আমরা কিছু অঙ্ক পড়তাম, পড়ে দুটো ইকুয়েশান ফর্ম করতাম, করে তারপর সলভ করতাম। মনে করো তো 11-9-10-এ এরকম অঙ্ক ছিল না আমাদের সলিউশন করা। অঙ্কগুলো আমরা পড়তাম, পড়ে ইকুয়েশান বানাতাম, দুটো ইকুয়েশান XY দিয়ে আসতো, তাকে সলভ করতাম। ঠিক এখানে ওই জিনিসটাই, বাট ওখানে থাকতো ইকুয়েশান, মানে ডান দিকে বাম দিকে সব XY দিয়ে থাকুক, যাই দিয়ে থাকুক, ইকুয়াল টু থাকতো। বাট এখানে যেটা হবে সেটা একটা ইনইকুয়েশান। আগে ইকুয়েশানে সলভ করেছি, এখন সোজা কথা ইনইকুয়েশানে সলভ করব। কি বলতে চেয়েছে এবার, ফর্মুলেশন অফ এলপিপি ম্যাক্সিমাম ইনইকুয়েশানই দেখতে পাবে তুমি। কি বলতে চেয়েছে দেখো, একজন ম্যানুফ্যাকচারার দুটো টাইপের মেশিন চুজ করতে পারে। সেই দুটো টাইপের মেশিন চুজ করাকে নাম দিয়েছি, একটা এ টাইপ আর একটা বি টাইপ। কিছু লেখার দরকার নেই, যখন লেখাবো আমি তখন লেখো, আগে বুঝো এ টাইপ আর বি টাইপ। তো তাকে একটা কিছু রেস্ট্রিকশান দেওয়া হয়েছে। কী রেস্ট্রিকশান দেওয়া হয়েছে বলেছে, সেই ব্যক্তি মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট 3 এ টাইপ মেশিন, কমপক্ষে এ টাইপের সে 3খানা মেশিন কিনতে পারবে বা কিছু একটা করতে পারবে সে। আর বি টাইপের কোনটা, অ্যাটলিস্ট কমপক্ষে একটা মেশিন সে চুজ করতে পারবে। ভালো, এ টাইপের 3খানা মেশিন চুজ করতে পারবে আর বি টাইপের 1খানা মেশিন চুজ করতে পারবে, তাকে এরকম রেস্ট্রিকশান দেওয়া হয়েছে। আরও কিছু রেস্ট্রিকশান আছে। কি বলেছে যে এ টাইপের একটা মেশিন কিনতে বা যা চুজ করতে যাই হোক তার 1000 টাকা করে লাগে, আর বি টাইপের একটা মেশিন চুজ করতে তার 1200 টাকা করে লাগে। বাট ওই ব্যক্তির হাতে টোটাল কিন্তু 15,000 টাকার বেশি নেই। এই হচ্ছে রেস্ট্রিকশান। আবার বলেছে এ টাইপের একটা মেশিন ফ্লোরে বসাতে 4 মিটার জায়গা লাগে, 4 মিটার স্কোয়ার জায়গা লাগে, আর বি টাইপের একটা মেশিন মেঝেতে বসাতে 5 মিটার স্কোয়ার জায়গা লাগে। বাট তার হাতে টোটাল কিন্তু 40 মিটার স্কোয়ার জায়গা আছে। তো এবার নেক্সট বলেছে কি, এ টাইপের একটা মেশিন থেকে তার সপ্তাহে লাভ হয় 100 কোটি টাকা, বি টাইপের একটা মেশিন থেকে সপ্তাহে লাভ হয় কত, 100 টাকা। ম্যানুফ্যাকচারার কতগুলো এ টাইপের মেশিন চুজ করবে আর কতগুলো বি টাইপের মেশিন চুজ করবে, যাতে করে তার প্রফিটটুকু ম্যাক্সিমাম হয় আর ওই ইনইকুয়েশানগুলোকে স্যাটিসফাই করে যায়। যেই কথাগুলো বললাম সেগুলো এখন আমি বলে ফেলাচ্ছি। দেখো কী বলতে চাইছি। ধরলাম, লিখবে পরে, ধরলাম যে এ টাইপের সে X-খানা মেশিন চুজ করে আর বি টাইপের সে Y-খানা মেশিন চুজ করে। কেউ একজন বলো তো তাহলে X কমপক্ষে X greater or equal to 3 হবে না X less or equal to 3 হবে, বলো X greater or equal to 3। আমি ধরলাম এ টাইপের, আমি লেখাবো সব ল্যাঙ্গুয়েজে, এ টাইপের X-খানা মেশিন চুজ করে ম্যানুফ্যাকচারার, বি টাইপের Y-খানা মেশিন চুজ করে। যেহেতু বলেছি এ টাইপের কমপক্ষে 3টে মেশিন চুজ করতে হবে, তার মানে X greater or equal to 3, আবার Y greater or equal to কত, 1। এবার বলেছে এ টাইপের একটা মেশিন চুজ করতে তার 1000 টাকা করে খরচ হচ্ছে। তাহলে এ টাইপের সে X-খানা মেশিন চুজ করেছে, তাহলে টোটাল খরচ হবে কত, 1000X। আবার বি টাইপের বলেছে 1200 টাকা করে চুজ করতে লাগে, একটা মেশিনের জন্য চুজ করতে হয় 1200 টাকা। বি টাইপের কতগুলো মেশিন সে চুজ করেছে, Y-খানা, তাহলে এটার জন্য হবে কত, 1200Y। বাট এই দুটো টাকা যোগ করতে হবে, কারণ তার টোটাল খরচ কত বলেছে, এইটাই তার টোটাল খরচ কিন্তু কিনতে। বাট ওই ব্যক্তির হাতে টোটাল 15,000 টাকা আছে। মানে যা কিছু কাণ্ড কারখানা করো না কেন, সে যতগুলো এ টাইপ চুজ করো আর Y টাইপ চুজ করো, এই টাকার অঙ্ক কিন্তু কাকে ছাড়িয়ে যাবে না, এই টাকার অঙ্কটা। হ্যাঁ, তাহলে এটা লেস অর ইকুয়াল টু কত হওয়া উচিত বলো, 15,000। এই একটা গেল। আবার বলেছে এই টাইপের একটা মেশিন মেঝেতে বসাতে 4 মিটার স্কোয়ার জায়গা লাগে।
বি টাইপের একটা মেশিন বসাতে 5 মিটার স্কোয়ার জায়গা লাগে। এ টাইপের এক্সখানা চুজ করেছি, তার মানে এর জন্য 4x এরিয়া লাগবে। আর বি টাইপের জন্য ওয়াইখানা চুজ করেছি, তার জন্য লাগবে কত 5 বলেছে, তার মানে 5 হয়। এইটা হচ্ছে এরিয়া স্কোয়ার মিটার স্কোয়ার। এইটা কাকে অতিক্রম করবে না? টোটাল তার হাতে কত ফ্লোর স্পেস আছে? 40 মিটার স্কোয়ার। তাহলে এইগুলো ইনইকুয়েশান। আমাকে এমন এক্স ওয়াই খুঁজতে হবে যাতে এই সমস্ত ইনইকুয়েশানগুলোকে স্যাটিসফাই করে যায়। আচ্ছা, চাইছি হচ্ছে যে ম্যানুফ্যাকচারারের এস্টিমেট উইকলি প্রফিট। সপ্তাহে এই টাইপের একটা মেশিন থেকে সে 120 টাকা করে প্রফিট পায়। তাহলে এই টাইপের কতগুলো মেশিন সে চুজ করছে? এক্সখানা। তাহলে এ টাইপ থেকে লাভ পাবে 120x প্লাস বি টাইপে ওয়াইখানা চুজ করেছে, বি টাইপ থেকে সপ্তাহে প্রফিট হচ্ছে 100 টাকা, তাহলে 100y। এইটা তার প্রফিটের অঙ্ক। এখন এই প্রফিট সবসময় ম্যাক্সিমাম হলে ম্যানুফ্যাকচারের বেনিফিট হবে না মিনিমাম হলে বেনিফিট হবে? নিশ্চয়ই প্রফিটটা সে কী করতে চাইবে? ম্যাক্সিমাম। তাহলে এই ফাংশানটা একটা নাম দেবো জেড ইকুয়াল টু ভ্যারিয়েবল আছে, জেড ইকুয়াল টু এটা, যেহেতু এটা ম্যাক্সিমাম প্রফিট তার জন্য এর আগে একটা আমি ম্যাক্স লিখে দেবো। এখন যেটা আমার চাই যে সেই সমস্ত কম্বিনেশন অফ এক্স ওয়াই বের করো যাতে করে যে এই সমস্ত ইনইকুয়েশানগুলোকে সব কটাকে স্যাটিসফাই করে দেবে আর এইটার ভ্যালু সব থেকে ম্যাক্সিমাম হবে। দেখো, তুমি যথেষ্ট ইচ্ছা এক্স ওয়াই নিতে পারবে না, নিলে এই ইনইকুয়েশানগুলোকে কিন্তু কন্ট্রাডিক্ট করে যাবে, ফলস করে যাবে। 15,000কে ছাড়িয়ে যাবে, 40 মিটার স্কোয়ারকে ছাড়িয়ে যাবে, তো যথেষ্ট নিতে পারবে না। কারণ এক্স ওয়াই যত বেশি নেবে এ তত প্রফিট বেশি দেবে, বাট বেশি নিলে এগুলো আবার 15,000কে অতিক্রম করে যাবে, 40 মিটার স্কোয়ারকে অতিক্রম করে যাবে। তো আমার টার্গেট হচ্ছে সেই সমস্ত এক্স ওয়াই খোঁজো যাতে এইগুলো সব ইনইকুয়েশানগুলোকে জাস্ট স্যাটিসফাই করবে, বা স্যাটিসফাই করা মানে কি যে এইটার নিচে থাকবে, মানে এক্স ওয়াই এগুলো বসালে 15,000 নিচে আসবে, 40 মিটার স্কোয়ারের নিচে আসবে, আর জেডের ভ্যালুটা ম্যাক্সিমাম হবে। এবার এই জিনিসটা হচ্ছে ফর্মুলেশন অফ এলপিপি। এটা ফর্মুলেট করলে, এটাকে সলভ করতে গেলে আমাদের গ্রাফিক্যাল সলিউশন বলে একটা টেকনিক আছে, তার হেল্প নিয়ে তুমি সলভ করতে পারবে। তো আগে আমাকে ফর্মুলেশন অফ এলপিপি করাতে হবে, দেন গ্রাফিক্যাল সলিউশন। আগে বলো এই প্রবলেমটা ফর্মুলেশন বলো। হ্যাঁ, যখন গ্রাফিক্যাল সলিউশনটা ওটা তো গ্রাফিক্যাল মানে গ্রাফ পেপার লাগবে না, খাতাতেই এমনি হয়ে যাবে, স্কেল দিয়ে হয়ে যাবে। এর সলিউশন করতে গেলে ওই গ্রাফিক্যালি মানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ড্র করে এইসব জিনিসগুলো করতে হবে। বোঝা গেল কি বললাম? ব্যাস, এই জিনিসটা যেটা বললাম এটাকে এখন একটু খাতায় গুছিয়ে লিখবো। এইটাই হচ্ছে অ্যান্সার। লেখো, let x and y be the number of type A, be the number of type A, and type B machine respectively. Number of type A and type B machine respectively. First of the লেখো মেশিন রেসপেক্টিভলি, মানে এ টাইপের এক্স খানা মেশিন আর বি টাইপের ওয়াই খানা মেশিন। লেট এক্স অ্যান্ড ওয়াই বি দ্য নাম্বার অফ টাইপ এ অ্যান্ড টাইপ বি মেশিন রেসপেক্টিভলি। তারা চেঞ্জ করে লেখো সিন্স দ্য ম্যানুফ্যাকচারার must have at least 3 A type of machine. Since the manufacturer must have at least 3 A type of machine and 1 B type of machine. লেখো and 1 B type of machine. So X বলো, since the manufacturer must have at least 3 A type of machine and 1 B type of machine লেখো so X greater or equal to 3 and Y greater or equal to 1.
সো এক্স গ্রেটার অর ইকুয়াল টু 3 অ্যান্ড ওয়াই গ্রেটার অর ইকুয়াল টু কত 1। আচ্ছা প্যারা চেঞ্জ করে লেখো, লেখো সিন্স দ্য কস্ট অফ মেশিন ইজ রুপিজ, লেখো সিন্স দ্য কস্ট অফ মেশিন, since the cost of machine is rupees 1000, is rupees 1000 for the type A, for the type A and rupees 1200, lekho and rupees 1200 for the type B, lekho for the type B, so না লিখে লেখো অ্যান্ড, লেখো অ্যান্ড দ্য টোটাল কস্ট মাস্ট নট এক্সিড রুপিজ, অ্যান্ড দ্য টোটাল কস্ট মাস্ট নট এক্সিড রুপিজ 1500, সো বলে এটা, সো এই ইকুয়েশানটা 1000x প্লাস 1200y লেস অর ইকুয়াল টু 15300। আচ্ছা আবার প্যারা চেঞ্জ করে লেখো, সিন্স দ্য ফ্লোর এরিয়া, সিন্স দ্য ফ্লোর এরিয়া টেকেন আপ, লেখো সিন্স দ্য ফ্লোর এরিয়া টেকেন আপ বাই দ্য টু টাইপ অফ মেশিন আর, বাই দ্য টু টাইপ অফ মেশিন আর 4 meter square and 5 meter square respectively, 4 meter square and 5 meter square respectively, and the total available floor space is, and the total available floor space is 40 meter square, so বলে এটা, so 4 এ আবার বলছি হ্যাঁ, since the floor area taken up by the two type of machine are 4 meter square and 5 meter square respectively, and the total available floor space is 40 meter square, 40 meter square, so 4x plus 5y less or equal to 40 meter square হয় না, শুধু 40 হয় এখানে, so 4x plus 5y less or equal to 40 লিখতে পারলে, লিখতে কি পারলে? আচ্ছা এবার লেখো, লেখো সিন্স, লেখো সিন্স দ্য উইকলি প্রফিট, সিন্স দ্য উইকলি প্রফিট ফ্রম দ্য আউটপুট অ্যাজ রুপিজ, সিন্স দ্য উইকলি প্রফিট ফ্রম দ্য আউটপুট অ্যাজ রুপিজ 120, লেখো অ্যাজ রুপিজ 120 অ্যান্ড রুপিজ 100, লেখো অ্যাজ রুপিজ 120 অ্যান্ড রুপিজ 100 ফর ইচ টাইপ এ মেশিন, ফর ইচ টাইপ এ মেশিন অ্যান্ড বি মেশিন respectively, so the total output is, so the total output is বলে z equal to 120x plus 100y, কেন x টাইপ থেকে 120 টাকা লাভ হচ্ছে, y টাইপ থেকে 100 টাকা লাভ হচ্ছে, তাহলে উইকলি তার টোটাল আউটপুট কত এটা, এই জন্য z equal to কত 120x plus 100y। প্যারা চেঞ্জ করে লেখো, সিন্স দ্য ম্যানুফ্যাকচারার উইশ টু গেইন ম্যাক্সিমাম প্রফিট, লেখো সিন্স দ্য ম্যানুফ্যাকচারার উইশ to gain maximum profit, so max z equal, since the manufacturer wish, wish লেখো wish to gain, wish to gain gain, wish to gain maximum profit, so max z equal to এটা, so max z equal to এইটুকু, যেটাকে একটা ম্যাক্স লাগিয়ে দাও কারণ প্রফিট ম্যাক্সিমাম, so max z equal to 120x plus 100y। দেখো এটা যা ছিল তার রেসপেক্টে ল্যাঙ্গুয়েজ লিখে শুধু ইকুয়েশনগুলো লিখলাম, প্যারা চেঞ্জ করে লেখো, লেখো হেন্স, লেখো হেন্স দ্য ফর্মুলেশন অফ এলপিপি অ্যাজ ফলোজ, দিয়ে এগুলোকে একটু সাজিয়ে লেখো, হেন্স দ্য ফর্মুলেশন অফ এলপিপি অ্যাজ ফলোজ বলে এটা, এটা লিখতে হয় ম্যাক্স জেড ইকুয়াল, আগে ম্যাক্স জেড লিখতে হয়, স্ট্রাকচার এটা
ম্যাক্স জেড ইকুয়াল টু 120x প্লাস 100y, এটা সাবজেক্ট টু, এটাকে এসইউবি জেইসিটি লিখতে পারো, বাট সংক্ষেপে এটাকে আমরা সাব টু লিখি। সাবজেক্ট টু বলে এইগুলো এক্স গ্রেটার অর ইকুয়াল টু 3, ওয়াই গ্রেটার অর ইকুয়াল টু 1, পরেরটা আছে 1000x প্লাস 1200y লেস অর ইকুয়াল টু 15000। পরেরটা থাকবে হচ্ছে 4x প্লাস 5y লেস অর ইকুয়াল টু 40, আর নিচে লিখতে হয় xy গ্রেটার অর ইকুয়াল টু 0। আমরা যখন খাতা দেখি কি ইতিহাস লিখেছ সেটার থেকে আমাদের চোখ যায় এইটা ঠিকঠাক করেছ কিনা। এইটাই হচ্ছে ফর্মুলেশন অফ এলপিপি। ম্যাক্স জেড সাবজেক্ট টু লেখা হয় ওটাকে, মানে এই ইনইকুয়েশানগুলোকে ওগুলোকে বলা হয় সাবজেক্ট টু, আর এই ফাংশানটাকে নাম দেওয়া হয় অবজেক্টিভ ফাংশান, এটা সাবজেক্টিভ ফাংশান। তো যাই হোক, এইটা হচ্ছে ফর্মুলেশন অফ এলপিপি। আমার বলো এক্স কমা ওয়াই গ্রেটার অর ইকুয়াল টু 0, এক্স কমা ওয়াই গ্রেটার অর ইকুয়াল টু 0 কেন বলো তো? কেউ একজন এক্স কমা ওয়াই গ্রেটার অর ইকুয়াল টু 0 লিখলাম। হ্যাঁ, এখানে যেগুলো সেগুলো কোনো দিন 0 থেকে তোমার হচ্ছে বড় নেগেটিভ বলা হবে না। এগুলো কতগুলো নাম্বার বোঝাচ্ছে, কতগুলো চেয়ার, কতগুলো টেবিল, কতগুলো মেশিন, এইগুলো কখনো নেগেটিভ হয় না। তার জন্য এক্স ওয়াই গ্রেটার অর ইকুয়াল টু কত 0 লিখেছি। আচ্ছা, আর এইগুলো আমি এটাকে হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশানে এবার লিখবো। ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশানে কীভাবে লেখা হয়, এই যে এইগুলোকে বলা হয় রিকোয়ারমেন্ট ভেক্টর। এগুলো কোনো দিন নেগেটিভ হতে পারে না। কেন বলো তো? কারণ এইগুলো তো রিকোয়ারমেন্ট, কত টাকা, কতটা পরিমাণ, এইগুলোও কোনো দিন নেগেটিভ হতে পারে না। তো এইগুলোকে ডান দিকে যেগুলোকে বলা হয় রিকোয়ারমেন্ট ভেক্টর, সব লেখাবো আস্তে আস্তে রিকোয়ারমেন্ট ভেক্টর। আর এইগুলোকে বলা হয় এক্স ওয়াইগুলোকে হয় ডিসিশন ভ্যারিয়েবল, আর ম্যাক্স জেড ফাংশানটাকে বলা হয় অবজেক্টিভ ফাংশান, আর এইটাকে বলা হয় সাবজেক্টিভ ফাংশান। এটার আর একটাও নাম আছে, সেটাকে বলা হয় কনস্ট্যান্টস, CONSTRAINTS। তো যাই হোক, মোটামুটি একটা কনসেপ্ট এলো। আমি নেক্সট কাজে যাব, মানে এটাকে সলিউশন করব, গ্রাফিক্যাল সলিউশন। তার আগে হয়তো আর একটা ফর্মেশন এলপিপি পড়াবো, আর এটার একটু ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা দেবো। এই হচ্ছে এই চ্যাপ্টার সামারি, আর কিছু নয়। প্রথম ফর্মুলেশন, দেন গ্রাফিক্যাল। এটাকে যদি আমি সলভ করে আমার এক্স ওয়াই খুঁজে পাওয়া যায়। 2 মিনিট ধরো তো, আমি 2 মিনিট আসছি, একটু থাকো, 2 মিনিট আসছি, 2 মিনিটও লাগবে না। আচ্ছা, দেখো, শুরু করো এবার। লেখো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ ফর্মুলেশন অফ অ্যান এলপিপি। লেখো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ formulation of an LPP. লেখো mathematical expression, লেখো mathematical expression of a formulation of an LPP. Mathematical expression of a formulation of LPP. আচ্ছা, লেখো দ্য ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ অ্যান এলপিপি বা ফর্মুলেশন অফ অ্যান এলপিপি। লেখো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ এ ফর্মুলেশন অফ এলপিপি অ্যাজ ফলোজ। কি লেখা হয় দেখো, অপটিমাইজ জেড ইকুয়াল টু
OPTIMIZD, এই অপটিমাইজ কথার বলা অপটিমাইজ জেড। অপটিমাইজের এলপিপি মানে হচ্ছে আইদার ম্যাক্স অথবা মিন। তো আমি যদি প্রবলেম নিতাম তখন ম্যাক্স লিখতাম কি মিন লিখতাম, বাট যেহেতু ম্যাথমেটিক্যাল একটা এক্সপ্রেশন শেখাচ্ছি তার জন্য অপটিমাইজ করা হয়। অপটিমাইজ করা হয় মিনিমাম করো নয় ম্যাক্সিমাম করো। অপটিমাইজ জেড ইকুয়াল টু এটাকে এই রকম ফর্মে লেখা হয়, C1x1 প্লাস C2, আচ্ছা লিখে দিচ্ছি এখানে অপটিমাইজ জেড ইকুয়াল টু C1x1 প্লাস C2x2। আমি দুটো ভ্যারিয়েবল দিয়ে করছি কারণ আমি যেহেতু ফর্মুলেশন অফ এলপিপি এখানে এই রেসপেক্টে নিচ্ছি, তার জন্য দুটো দিয়ে বলছি। অ্যাকচুয়ালি এন দিয়েও বোঝানো যায়। C1x1 প্লাস C2x2 আমি সব কম্পেয়ার করব। লেখো এটা এই যে ওই যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশান অফ এ ফর্মুলেশন অফ এলপিপির আন্ডারে বললাম যে ফর্মুলেশন অফ এ এলপিপি, ফর্মুলেশন অফ ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশান অফ এ formulation of LPP as follows. Mathematical expression of a formulation of LPP as follows বলে এটা optimize z equal to C1x1 plus C2x2, এইটা মানে ঠিক এইটার সঙ্গে কম্পেয়ার করছি আমি। আচ্ছা পরে লেখো সাবজেক্ট টুটাকে এভাবে লেখা হয় A11x1 প্লাস A12x2, এটা গ্রেটার অর ইকুয়াল টু হতে পারে আবার লেস অর ইকুয়াল টু হতে পারে, মানে এর মধ্যে হচ্ছে এইটা লেখো B1, এটা গ্রেটার অর ইকুয়াল টু লেস অর ইকুয়াল টু, এইভাবে একসঙ্গে লেখা হয়। এটা প্লাস A21x1 প্লাস A22x2 গ্রেটার অর ইকুয়াল টু হতে পারে লেস অর ইকুয়াল টু হতে পারে B2, আর দু একটা লেখো না, ডট 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 দিয়ে থাকতে পারে। লেখো AM1x1 প্লাস AM2 গ্রেটার অর ইকুয়াল টু লেস অর ইকুয়াল টু, এটা হচ্ছে BM। এটা আর একটা নিচের লাইনে লেখো x1, এটা x1, x2 গ্রেটার অর ইকুয়াল টু 0। এটাকে অ্যাকচুয়ালি এটা কিছু নয়, এটাকে এইটার সঙ্গে কম্পেয়ার করলাম। এখন তো প্রবলেম নিলাম ওই ম্যাক্স যে, দেখো যখন কোনো অঙ্ক নিয়ে নেব প্রবলেম নিয়ে নেব তখন অপটিমাইজ থাকবে না, তখন ম্যাক্স অথবা মিন। তো এটা লেখার দরকার নেই। ম্যাক্সের ইকুয়াল টু এখন লিখলাম না 120x প্লাস 100y, এই 120টাকে C1 সঙ্গে কম্পেয়ার করেছি, এক্সটাকে x1-এর সঙ্গে, 100টাকে ওই C2 সঙ্গে, এগুলোকে C ফর কস্ট এলিমেন্ট বোঝায় অ্যাকচুয়ালি। আর সাবজেক্ট টু যেগুলো ছিল ওই ইনইকুয়েশানগুলোকে এইটার সঙ্গে কম্পেয়ার করা যায়। ওই যে ইনইকুয়েশান x গ্রেটার অর ইকুয়াল টু 3, y গ্রেটার অর ইকুয়াল টু 1, ওইগুলোকে এইটার সঙ্গে কম্পেয়ার করা যায়। এইটা হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশান, এভাবে দেওয়া হয়। এটার আরও একটা সিম্পলেস্ট ফর্ম আছে, সে তোমার দরকার নেই, সিম্পলেস্ট ফর্ম দরকার নেই, লিখলে লিখতে পারো। একটু লেখো তো, লেখো অর ইট ক্যান বি রিটেন অ্যাজ, লেখো অর ইট ক্যান বি রিটেন অ্যাজ, এটাকে এই ফর্মেটে লেখো। আমি এগুলো অনার্সে পড়াতে গেলে এগুলোকে n ডাইমেনশনাল করে দিই আমি, x1 x2 ডট 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 xn পর্যন্ত করে দিই, বাট তোমাদের দরকার নেই, দুটো দিয়ে বোঝো। লেখো অর ইট ক্যান বি রিটেন অ্যাজ, এটাকে এভাবে লেখা হয় অপটিমাইজ জেড ইকুয়াল টু, এটাকে এইভাবেও লেখা হয় CX, C ফর কস্ট ম্যাট্রিক্স। আর সাবজেক্ট টুটাকে লেখা হয় AX গ্রেটার অর ইকুয়াল টু লেস অর ইকুয়াল টু, এটাকে লেখা হয় ক্যাপিটাল B দিয়ে, আর এক্সগুলো গ্রেটার অর ইকুয়াল টু 0, এইটাকেও শর্টে লেখা হয়, একই জিনিস। লেখো প্যারা চেঞ্জ করে লেখো হেয়ার, লেখো হেয়ার C1 C2, আমি এটা রেসপেক্টে বলছি না, এটা রেসপেক্টে বলছি। লেখো হেয়ার C1 C2 আর কল্ড, লেখো cost coefficient, C1 C2 are called cost coefficient
কস্ট কোএফিসিয়েন্ট, সিওএসটি কস্ট। দেখো এগুলো কিন্তু কস্টই বোঝাচ্ছিল, অপরাজিতা এগুলো কস্ট বোঝাচ্ছিল না, 120 টাকা 100 টাকা বোঝাচ্ছিল না। আচ্ছা C1 C2 আর কস্ট কোএফিসিয়েন্ট লেখো, x1 x2 আর কল্ড ডিসিশন ভ্যারিয়েবল। ডিসিশন ভ্যারিয়েবল মানে তোমাকে ডিসিশান দেবে কতগুলো এ টাইপ মেশিন, কতগুলো বি টাইপ মেশিন, এগুলোকে বলা হয় ডিসিশান ভ্যারিয়েবল। লেখো x1 x2 আর কল্ড ডিসিশন ভ্যারিয়েবল। লেখো হুইচ আর অলওয়েজ পজিটিভ, হুইচ আর অলওয়েজ পজিটিভ, ডিসিশন ভ্যারিয়েবল অলওয়েজ পজিটিভ। আচ্ছা এরপরে লেখো আর কোনটা আছে জানো, এই যে B1 B2 এগুলো লেখো, B1 B2 ডট 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 BM লেখো আর কল্ড রিকোয়ারমেন্ট এলিমেন্ট, রিকোয়ারমেন্ট এলিমেন্ট, রিকোয়ারমেন্ট এলিমেন্ট। রিকোয়ারমেন্ট এলিমেন্টটা কি, কতগুলো দেখো কত টাকা, কতটা ফ্লোর এরিয়া, এগুলোকে রিকোয়ারমেন্ট এলিমেন্ট বলা হয়। লেখো হুইচ আর অলসো অলওয়েজ পজিটিভ, এগুলোও পজিটিভ হয়। লেখো হুইচ আর অলসো পজিটিভ। এই আমার যা দরকার ছিল। আচ্ছা একটা স্টার দিয়ে লেখো তো। আর এইটা আমি এই রেসপেক্টে বললাম না, যদি এই রেসপেক্টে বলতে চাই, এটা রেসপেক্টে বলতে চাই, তাহলে এগুলোকে ম্যাট্রিক্স আকারে পড়তে হয়। মানে সি ম্যাট্রিক্সটা কেমন দেখতে জানো তো, সিটা দেখতে হচ্ছে C1 C2 যদি এইটার রেসপেক্টে তুমি আনো। আর এই যে এক্সটা, আচ্ছা এইটাকে ক্যাপিটাল করতে হয়, এই ক্যাপিটাল এক্সটা কেমন জানো তো, x1 আর x2 এরকম ম্যাট্রিক্স। এটাকে কেমন ম্যাট্রিক্স, এটা হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। মানে এই যে এ লিখতে হবে না, A11 A12 A21 A22 এরকম করে AM1 AM2 এটা। আর বিটা কেমন দেখতে, বিটা রিকোয়ারমেন্ট ভেক্টর, এগুলোকে ম্যাট্রিক্স নোটেশনেও লেখা হয় B1 ডট 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 BM, সে তোমাদের দরকার নেই আপাতত। এটা একটা স্টার দিয়ে লেখো। লেখো সাবজেক্ট টু কন্ডিশন আর কল্ড, লেখো সাবজেক্ট টু SUBJECT, সাবজেক্ট টু কন্ডিশন আর কল্ড কনস্ট্যান্ট, CONAS কনস্ট্যান্টস, TRAINTS। এই যে সাবজেক্ট টু কন্ডিশন, সাবজেক্ট টু কন্ডিশন আর কল্ড কনস্ট্যান্টস, CONS TRAINTS। সাবজেক্ট টু কন্ডিশন আর কল কনস্ট্যান্টস। আচ্ছা এই হচ্ছে ফর্মুলেশন এলপিপির প্রথম এক্সাম্পল দিলাম। ম্যাথমেটিক্যাল স্ট্রাকচারটা এভাবে লেখা হয়। আমি ফর্মুলেশন এলপিপিগুলো, এই অঙ্কগুলো না পড়তে সময় লাগছে, লিখতে গিয়ে 10 মিনিট সময় লাগছে। বলো না, কিচ্ছু লিখতে হবে না, না না না, ও তো তোমার বোঝার জন্য, কিচ্ছু লিখতে হবে না। লিখতে হবে ওটাই, একটা প্রবলেম যে করালাম তার রেসপেক্টে যতটুকু ছিল ওটাই, ওই যে ম্যাক্স জেড ইকুয়াল টু 120x, ওইটাই হচ্ছে অ্যান্সার। তারপরে ওই যে মানে অ্যাকচুয়ালি অ্যান্সারটা বললাম না, যে ম্যাক্স জেড ইকুয়াল টু এত, সাবজেক্ট টু এত দিয়ে যেটা, ওটাই হচ্ছে অ্যান্সার। এগুলো তো জিনিসটা কীভাবে লিখি সেটুকু তোমাকে বলা হলো। মানে শুরু করলে আমি এইটা থেকে শুরু করতে পারতাম, সেটা হোঁচট খেতে, তার জন্য একটা এক্সাম্পল নিয়ে বললাম। যাই হোক, নেক্সট ফর্মুলেশন অফ এলপিপিটা আমি এই অঙ্কগুলো একটু পাঠাবো। কেন বলছি, এগুলো 10-15 মিনিট ধরে পড়তে সময় লাগছে তোমার, এগুলো পাঠিয়ে দিয়ে নিজে পড়ে বুঝতে পারো কিনা দেখো। পরের দিন ওটা আমি আলোচনা করবো। আমি একটু গ্রাফিক্যাল সলিউশন পড়াচ্ছি, আমার মনে হয় সেটা ভালো হবে। কী বললাম বুঝলি, লম্বা লম্বা অঙ্ক পড়তেই 10-15 মিনিট যাচ্ছে সময়। খাতায় টোকো, নেক্সট দিন এগুলো উত্তর সহ পাঠাবো, যদি না বুঝতে পারো এগুলো আলোচনা করবো। আমি একটু গ্রাফিক্যাল সলিউশনে আসছি। এই প্রবলেমটার একটু গ্রাফিক্যাল সলিউশন করো। লেখো সলভ দ্য ফলোয়িং প্রবলেম বাই গ্রাফিক্যালি মেথড। তাহলে উদ্দেশ্য কি আমার, ফর্মুলেশান করলাম, ফর্মুলেশান করে শুধু অঙ্কটা স্ট্রাকচার বানালাম। আমরা এখন XY খুঁজবো, যেটা আমাকে হেল্প করবে গ্রাফিক্যাল মেথড বলে একটা টপিক আছে, যেটা 11-12-এও তোমাদের ছিল। যাই হোক, লেখো সলভ দ্য ফলোয়িং প্রবলেম বাই গ্রাফিক্যালি মেথড। সলভ দ্য ফলোয়িং প্রবলেম বাই গ্রাফিক্যালি মেথড, ওটাই নিচ্ছি আমি, যেটা আমি বলো। ওইটার জন্যই গ্রাফিক্যাল করতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ
অ্যাকচুয়ালি ওই যে হাউ ক্যান হি যদি শুধু বলতাম ফর্মুলেশন অফ এলপিপি তাহলে কিন্তু ওই অ্যান্সারটাই ছিল, মানে যতটুকু আমি করিয়েছি। কিন্তু ওই যে হাউ ক্যান ফাইন্ড দ্য কম্বিনেশান গিভিং দ্য ম্যাক্সিমাম প্রফিট, তাহলে কিন্তু এক্স ওয়াই খুঁজতে হবে। ঠিক আছে, হ্যাঁ এই তো করবো তো, এবার তো গ্রাফিক্যালে করবো। অ্যাকচুয়ালি আমাদের পরীক্ষাতে কী আসে জানো তো, শুধু ফর্মুলেশান পার্ট দেয় প্রথম, মানে সলভ আর ফর্মুলেশান একসঙ্গে দেয় না। কী কথাটা বললাম বুঝলে? আমরা তো শুধু অঙ্কটা বানালাম, তৈরি করলাম, ওইটাই পরীক্ষাতে আসে যে ফর্মুলেট করো। ফর্মুলেট করার পর সলভ করতে একসঙ্গে দেয় না, সলভ করার জন্য আলাদা প্রবলেম দেয়। কী কথাটা বোঝা গেল? যদি এবার আমি যে কোশ্চেনটা লিখেছিলাম না, সেটার উত্তর কিন্তু ফর্মুলেশান সঙ্গে সলভ। ওই যে লাইনটা লেখা ছিল দেখো, অ্যান্ড হাউ ক্যান হি ফাইন্ড দ্য কম্বিনেশান গিভিং দ্য ম্যাক্সিমাম প্রফিট, এইটা কিন্তু লাইন বলে দিয়ে তোমাকে এক্স ওয়াই খুঁজতে হবে। আর শুধু যদি বলে ফর্মুলেশান অফ এলপিপি, তাহলে শুধু কিন্তু আমার অ্যান্সারটাই আগে ছিল। কি বললাম, বোঝা গেল কথাটা? ব্যাস, আমি এখন একটু সলভটা শেখাচ্ছি, মানে ওই এক্স ওয়াই খুঁজবো, এমন এক্স ওয়াই খুঁজবো যেটা সবগুলো ইনিকুয়েশনকে স্যাটিসফাই করবে, সঙ্গে জেডকে ম্যাক্সিমাম করে দেবে। যাই হোক, লেখো ফর্মুলেশন অফ সলভ দ্য ফলোয়িং এলপিপি বাই গ্রাফিক্যাল মেথড দিয়ে যেইটা তুমি ফর্মুলেট করেছো ওটাই কোশ্চেন আকারে লেখো। ম্যাক্স জেড ইকুয়াল টু ছিল তোমার 120x প্লাস 100y, সাবজেক্ট টু ছিল এক্স কত বলো, গ্রেটার অর ইকুয়াল টু 3, ওয়াই গ্রেটার অর ইকুয়াল টু 1, পরেগুলো কত ছিল 1000x না, 1000x প্লাস 1200 ওয়াই লেস অর ইকুয়াল টু 15000, পরেরটা আছে 4x প্লাস 5y লেস অর ইকুয়াল টু 40 আর এক্স ওয়াই গ্রেটার অর ইকুয়াল টু 0। এটাই আমার প্রবলেম, এটাকে সলভ করবো, মানে এমন এক্স ওয়াই খুঁজবো যে এক্স ওয়াইগুলো সব কটা কনস্ট্যান্ট অর ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, সঙ্গে এই ফাংশানটার ম্যাক্সিমাম ভ্যালু দেবে। ওটাই আমার উদ্দেশ্য। দেখো শুরু করি। লেখো ফার্স্ট উই রিরাইট the given constants constants the given constants as a equation. First we rewrite the given constants constants given constants as a equation, which are বলে এইটা আমার কনস্ট্যান্ট ছিল। সাবজেক্ট টু ফাংশানগুলোকে আমি কনস্ট্যান্টস বলেছি, নট কনস্ট্যান্ট। এইগুলোকে ইকুয়েশান আকারে লিখবো। লেখো হুইচ আর বলে, দেখো ইকুয়েশান লিখলে এটা দেখতে হবে x ইকুয়াল টু 3, এটা দেখতে হবে y ইকুয়াল টু 1, এটা দেখতে হবে 1000x প্লাস 1200y ইকুয়াল টু 15000। এটাকে একটু সিম্পলেস্ট করে নিলে কি আসবে বলো তো? কটা করে শূন্য কেটে গিয়ে একটা সিম্পলেস্ট ফর্ম পাবে, সেটা কত? 5x প্লাস 15000। এটা অ্যাকচুয়ালি দেখতে হবে 5x প্লাস 6y, দেখো তো ইকুয়াল টু 75 কিনা। আচ্ছা, এটা এইখানে যে সমস্ত, এগুলো একটা স্ট্রেট লাইনের ইকুয়েশান, সবসময় মনে রাখবে গ্রাফিক্যালে যে সমস্ত ইকুয়েশানগুলোকে ইকুয়েশান করছি সেগুলো এক একটা স্ট্রেট লাইন হবেই হবে। গ্রাফিক্যালি অলওয়েজ 2 ডাইমেনশনাল। তো এই প্রবলেমগুলো যদি 3খানা ভ্যারিয়েবল থাকে এক্স ওয়াই জেড, সাপোজ এ টাইপ মেশিন, বি টাইপ মেশিন আর সি টাইপ মেশিন যদি করে দেয়, তাহলে কিন্তু গ্রাফিক্যাল সলিউশন করতে পারবো না। তার জন্য আছে আমাদের সিম্পলেস্ট মেথড শিখতে হয়, শেখাবো পরে। যাই হোক, আমাদের কাজ হবে এগুলো একটা স্ট্রেট লাইন ইকুয়েশান, এই স্ট্রেট লাইন ইকুয়েশানগুলোকে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1 ফর্মে এক্সপ্রেস করো। দেখো এই যে স্ট্রেট লাইনটা, এইটা হচ্ছে যদি a, 0 পয়েন্ট আর এটা যদি 0, b পয়েন্টে কাট করে, তাহলে এই স্ট্রেট লাইনের একটা ইকুয়েশান আছে না, এটা হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু কত হয় যেন?
1। তাহলে এটাকে আমি সেই ফর্মে এক্সপ্রেস করব। এটাকে সেই ফর্মে এক্সপ্রেস করতে গেলে এক্স বাই কত, এটা 15 প্লাস, তাই তো, এটা থাকবে 75/6 ইকুয়াল টু 1। এটা একটা গেল। আচ্ছা, এটা কাজ করবে, এটাকে 1 নম্বর ইকুয়েশান, এটাকে 2 নম্বর ইকুয়েশান, আর যেটাকে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1 করলে ওটাকে 3 নম্বর ইকুয়েশান দেবে। আর একটা আছে, সেটা কোনটা, সেটা হচ্ছে 40। এটাকেও ওই ফর্মে করলে এটা যাবে এক্স বাই কত গো, 10 প্লাস ওয়াই বাই কত 8 ইকুয়াল টু কত 1। এটাকে দিয়ে দাও 4। আচ্ছা, নিচের লাইনটা উপরে লিখছি। নিচের লাইনটা হচ্ছে 4 নম্বর ইকুয়েশান যেটা, সেটা হচ্ছে এটা আছে 4x প্লাস 5y ইকুয়াল টু 40 আছে। এটাকে করে ফেলো এক্স বাই 10 প্লাস ওয়াই বাই কত 8 ইকুয়াল টু 1। এটাকে দিয়ে দাও 4। আরও একটা ছিল এক্স কমা ওয়াই ইকুয়াল টু গ্রেটার অর ইকুয়াল টু 0। এটাকে লেখো এক্স ইকুয়াল টু 0 ওয়াই ইকুয়াল টু 0 দিয়ে এটাকে একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটু একসঙ্গে 5 করে দাও। দেখো, এবার আমরা একটা গ্রাফ ড্র করব। দেখো, নাও উই ড্র এ গ্রাফ। লেখো, নাও উই ড্র এ গ্রাফ উইথ দ্য হেল্প অফ ইকুয়েশান। লেখো, নাও উই ড্র এ গ্রাফ উইথ দ্য হেল্প অফ ইকুয়েশান। কী কী ইকুয়েশান, 1 2 3 4 5। দেখো, নাও উই ড্র এ গ্রাফ উইথ দ্য হেল্প অফ ইকুয়েশান 1 2 3 and 1 2 3 4 and 5। এইগুলো হেল্প নিয়ে একটা গ্রাফ ড্র করবো। দেখো, গ্রাফ ড্র করার জন্য গ্রাফ পেপার লাগবে না, খাতাতে হয়ে যাবে, স্কেল আর খাতাতে হয়ে যাবে। এক্স অ্যাক্সিস করে দাও, আর এটাকে ওয়াই অ্যাক্সিস করে দাও। এটাকে ওয়াই অ্যাক্সিস করে দাও। দেখো, এক্স ইকুয়াল টু 0 আর ওয়াই ইকুয়াল টু 0 এই দুটো নিশ্চয়ই অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করছে, হ্যাঁ কি না বলো? আচ্ছা, তাহলে আমার এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস হয়ে গেল। দেখো, ফার্স্ট যেটা ছিল এক্স ইকুয়াল টু 3, এক্স ইকুয়াল টু 3 স্ট্রেট লাইন, এটা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল হয়, হ্যাঁ কি না? উত্তর হ্যাঁ। আচ্ছা, এবার একটু গ্রাফ পেপারগুলো একটু প্লট করতে হবে। একটু দেখো, ম্যাক্সিমাম 5 করে নিয়ে নিই। 15 ঘর আছে দেখলাম, এক্সের ঘরে হচ্ছে 15 ঘর যাবে, আর ওয়াইয়ের ঘরে 12 পয়েন্ট সামথিং যাবে। যাই হোক, 5 করে নিই। কত ঘর পর্যন্ত নেবে সেটা দেখতে হবে। এক্সের নিচে ম্যাক্সিমাম কত ভ্যালু আছে, 15 পর্যন্ত আছে। 5 10 15 ঘর করে নিয়ে নাও। আর ওয়াইতে কত আছে বলো তো, 12 পয়েন্ট সামথিং, এও 15 নিয়ে নাও। 5 10 15, এগুলো কী করে বুঝছি? আর লিখছি না কেন, আর নিচ্ছি না, কারণ দেখো এক্স বাই 15, অ্যাকচুয়ালি এটা যদি একটু ছোট্ট করে আঁকি, এক্স বাই 15 প্লাস ওয়াই বাই 17 5/6 ইকুয়াল টু 1। এইটা কিন্তু এটা এক্স অ্যাক্সিসকে 15,0 পয়েন্টে এটা আঁকতে হবে না, 15,0, আর এটা হচ্ছে 12.0,75/6 পয়েন্টে কাট করে, তার জন্য 15 ঘর পর্যন্ত নিলেই হবে। যাই হোক, আমাদের প্রথম যেটা আছে এক্স ইকুয়াল টু 3, এক্স ইকুয়াল টু 3 নিশ্চয়ই ওয়াই অ্যাক্সিসের প্যারালাল। আমার এটা যদি 5 হয় অ্যাপ্রক্সিমেটলি, এইটা কিন্তু এক্স ইকুয়াল টু 3, এটা এক্স ইকুয়াল টু 3 স্টেপ নেয়। চাইলে এখানে একটু ছোট্ট করে একটু 1 নম্বর দিয়ে দাও, কারণ এটা 1 নম্বর ইকুয়েশান ছিল। আচ্ছা, একটু ভেবে বলো তো আমাকে, যে এক্স ইকুয়াল টু 3 এটা, বাট অরিজিনালি আমাদের ইকুয়েশানটা ছিল এক্স গ্রেটার অর ইকুয়াল টু 3 ছিল না এক্স লেস অর ইকুয়াল টু 3 ছিল? 3 ছিল, ভালো। এবার বলো, আমার এটা সিম্পল এক্স ইকুয়াল টু 3 স্ট্রেট লাইন। আমাকে যদি বলি এক্স গ্রেটার অর ইকুয়াল টু 3, তাহলে এক্স যে ভ্যালুগুলো নেবে সেইগুলো 3-এর পর এদিকের ভ্যালু নেবে না এদিকের ভ্যালু নেবে? মানে এক্সের যে ভ্যালুগুলো এক্স গ্রেটার অর ইকুয়াল টু 3, মানে 3 3 4 5 6 3.1 3.2, সেগুলো নিশ্চয়ই এই রাইট সাইডে থাকবে না লেফট সাইডে?
ডান দিকে, মানে অরিজিন থেকে দূরের দিকে, অরিজিন থেকে দূরের দিকে ডিরেকশান থাকবে। মানে এখানকার যত ভ্যালু আছে, যত ভ্যালু এদিকে যত ভ্যালু আছে সবগুলো কিন্তু এক্স গ্রেটার অর ইকুয়াল টু 3 ইকুয়েশানকে স্যাটিসফাই করবে। আমরা অরিজিনালি সামারি বুঝবো, যদি কোনো ইকুয়েশানটা গ্রেটার অর ইকুয়াল টু থাকে তাহলে ওর ডিরেকশান থাকবে, ডিরেকশান মানে কি রিজিয়নের ডিরেকশান থাকবে অরিজিন থেকে দূরের দিকে, দূরের দিকে, দূরের দিকে। যাই হোক, তাহলে মনে মনে ইমাজিন করতে হবে যে এইটার জন্য এক্স যে সমস্ত ভ্যালু নেবে সেগুলো ঠিক এই সমস্ত ভ্যালুগুলো নেবে, এদিকের ভ্যালু নেবে না, এদিকের ভ্যালুগুলো এক্স ভ্যালুগুলো 3 থেকে ছোটো, এটা কিন্তু মনে মনে ইমাজিন থাকবে। যাই হোক, পরেরটা কত আছে বলো তো, ওয়াই কত গ্রেটার অর ইকুয়াল টু 1। তো আমার আপাতত এটাকে ওয়াই গ্রেটার অর ইকুয়াল টু 1, ওয়াই ইকুয়াল টু 1, এটাকে একটু 2 নম্বর দিলাম। এবার বলো ওয়াই গ্রেটার অর ইকুয়াল টু 1 এর জন্য, ওয়াই গ্রেটার অর ইকুয়াল টু 1 এর জন্য কোন ভ্যালুগুলো নেবে, ওয়াই ভ্যালুগুলো এই দিকের ভ্যালু নেবে না লোয়ারের দিকে ভ্যালু নেবে? ওপরের দিকে, কারণ ওয়াই ভ্যালুগুলো 1 এর থেকে বড়, তা ওপরের দিকে, মানে এই সমস্ত ভ্যালুগুলো, এই সমস্ত ভ্যালুগুলো, এই সমস্ত ভ্যালুগুলো সব ওয়াই গ্রেটার অর ইকুয়াল টু। এবার আমাকে বলো তো এমন একটা রিজিয়ন বলো দুটোর জন্য কোন রিজিয়ন পড়বে, মানে এমন একটা রিজিয়ন খোঁজো যেখানকার মধ্যে যে সমস্ত এক্স ওয়াই ভ্যালুগুলো আছে সেটা এক্স গ্রেটার অর ইকুয়াল টু 3কেও ইন্ডিকেট করবে, ওয়াই গ্রেটার অর ইকুয়াল টু 1কে ইন্ডিকেট করবে। সেটা কোনটা? ছবি দেখে এই রিজিয়নটা না, এইটা না, এটা না, দেখো এটার জন্য ডিরেকশান ছিল, এইটা এদিকে এদিকে ছিল, এই যে এটার জন্য ডিরেকশান যেটা এই যে এই সাইড ছিল, এই সাইড ছিল, এই সাইড ছিল। আবার ওয়াই গ্রেটার অর ইকুয়াল টু 1 এর জন্য এই আপার সাইডটা দিচ্ছে, বাট এদের তাহলে দুটোর কমন কোনটা? আপাতত এই স্পেসটার মধ্যে যত এক্স ওয়াইয়ের ভ্যালু আছে সেটা এক্স গ্রেটার অর ইকুয়াল টু 3 হবে, ওয়াই গ্রেটার অর ইকুয়াল টু 1 হবে। দেখো এটা আমি নিতে পারবো না, এই পোর্শনটা এইটা, এই জায়গাগুলো ওয়াই গ্রেটার অর ইকুয়াল টু 1 বটে, কিন্তু সেগুলো আবার এক্স গ্রেটার ইকুয়াল টু 3 আর নয়, কারণ এক্স গ্রেটার ইকুয়াল টু 3 এই সাইডগুলো, তার জন্য দুটোর জন্য কমন, এটা মাথায় রাখবি, দুটোর জন্য কমন এটা। আমি চারটেই জন্য বারণ করি, একসঙ্গে চারটে করতে গেলে গুলিয়ে যায়, দুটো দুটো করে খোঁজো কমন পোর্শন। এটা থার্ডের দেখো, না বুঝতে পারলে আমাকে বলবে। থার্ড ইকুয়েশানটা ছিল এক্স অ্যাক্সিসকে 15,0 পয়েন্টে কাট করেছে, সবসময় মাথায় রাখবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1, এই স্ট্রেট লাইন মানে হচ্ছে এক্স অ্যাক্সিসকে A, 0 পয়েন্টে কাট করে, ওয়াই অ্যাক্সিসকে 0, B পয়েন্টে কাট করে, এটা তার মানে 15,0, এটা 15,0, 75/6 মানে 12 পয়েন্ট সামথিং, এইগুলো একটা হবে এটা। আচ্ছা এইটার জন্য এটাকে একটু নাম্বারিং করে দিই, 1 ছিল, 2 ছিল, আর এই স্ট্রেট লাইনটা একটু 3 ছিল, দরকার আছে। বলো এটা লেস অর ইকুয়াল টু ছিল না গ্রেটার অর ইকুয়াল টু ছিল? লেস অর ইকুয়াল টু হলে আমি কি শিখেছি, অরিজিনের দিকে, লেস অর ইকুয়াল টু হলে ইন্টেরিয়র, আর গ্রেটার অর ইকুয়াল টু হলে এক্সটেরিয়র, মানে অরিজিন থেকে দূরের দিকে। তাহলে এইটার জন্য, শুধু এইটার জন্য কমন কোনটা, কমন পোর্শন কোনটা, মানে রিজিয়ন কোনটা? আমি একটু আঁকি, এইটা, এটা, হ্যাঁ এইটা, এটা, এইটা, এইটা অ্যাকচুয়ালি এই ডিরেকশান তোমাদের করতে হবে না, তোমরা শুধু রিজিয়নটা দেখাবে। অ্যাকচুয়ালি এই ডিরেকশানগুলো দেখো, এদিকেও রিজিয়ন হবে, নিশ্চয়ই হবে, বাট ওগুলো নিচ্ছি না, কারণ এক্স ওয়াই গ্রেটার অর ইকুয়াল টু 0 হবে। যে রিজিয়ন আসবে সেটা সবসময় কিন্তু ফার্স্ট কোঅর্ডিনেটের মধ্যে থাকবে। যাই হোক, এবার বলো তো তিনটের জন্য কমন পোর্শন কোনটা? তিনটে ট্রায়াঙ্গেলটা এইটা আমার, কিন্তু দেখো আমি এগুলো মুছলাম, তোমরা এই জন্য কাটাকুটি করতে বারণ করলাম। তিনটের জন্য রিজিয়ন কিন্তু এইটা হতে বাধ্য, কারণ দুটোর জন্য আমার রিজিয়ন ছিল এই হোল স্পেসটুকু ছিল, বাট থার্ডটুকু যখন লাগিয়ে দিলে থার্ডের রিজিয়নও কিন্তু এই অরিজিনের দিকে আছে। বাট তিনটের জন্য যদি নিতে চাও তাহলে আপাতত এই ট্রায়াঙ্গেল শেপটা আসছে ভালো। আরও একটা আছে কিন্তু, পয়েন্টটা কত কত বলো দেখি, আমার এখানে ইকুয়েশান নেই। 10 এইটা 10, আর এক 10,0 আর একটা 8, মানে অ্যাপ্রক্সিমেট এইটা, তাই তো? তার মানে এইটা যোগ হবে কোনটা? এইটা। এবার বলো দেখি ঠিকঠাক করলাম? এবার গ্রেটার অর ইকুয়াল টু না লেস অর ইকুয়াল টু আছে? দেখো তিনখানার জন্য এই ট্রায়াঙ্গেলটুকু ছিল, তিনখানার জন্য এই ট্রায়াঙ্গেলটুকু ছিল, এই ট্রায়াঙ্গেলটুকু ছিল, এইটা ছিল তিনখানার জন্য। যখন এই ইকুয়েশানটা নিলে, মানে এটা কত নম্বর ইকুয়েশান জানি না, এটা 4 ফার হবে মনে হয়। যখন এই 4 নম্বরটুকু নিলে এটারও লেস অর ইকুয়াল টু হলে সবসময় মাথায় রাখবে অরিজিনের দিকে। এইটা একটা সার্কেলের ইকুয়েশান কী হয়? x² + y² ইকুয়াল টু কত? সাপোজ a²।
মানে এই পরিধির ওপরে পয়েন্ট, যদি বলে লেস অর ইকুয়াল টু তার মানে ইন্টেরিয়র পয়েন্টগুলো, যদি বলে গ্রেটার অর ইকুয়াল টু তার মানে এক্সটেরিয়র পয়েন্টগুলো। তো যাই হোক, তাহলে এটার জন্য আবার যেহেতু লেস অর ইকুয়াল টু আছে, তার মানে এইটার ডিরেকশান কোন দিকে থাকবে, অরিজিনের দিকে। আমার তিনটের জন্য এইটুকু কমন রিজন ছিল, যখন এই ইনক্লুড করে দিলে এর কমন পোর্স, এর রিজন কোনটা, অরিজিনের দিকে, এই রিজনের মধ্যে এই পার্টটুকু পড়ে যাচ্ছে যেইটা হচ্ছে কমন পোর্শন। বলো এইটুকু বুঝতে পারলে কিনা? ব্যাস, এই জন্যই বলি দুটো দুটো করে খুঁজবে, একসঙ্গে 4টে করে 5টা করে লিখে নেবে না, মাথা গুলিয়ে যাবে। এবার এটাকে একটু নাম দিয়ে দিচ্ছি, এ বি, যে যদি কেউ না বুঝতে পারো আবার ইউটিউব থেকে দেখে নেবে, ক্লাসটা রেকর্ড করছি। এ বি সি এ, দেখো কি পেলাম হচ্ছে এইটা এমন একটা রিজিয়ন, এখানে যে সমস্ত এক্স ওয়াইয়ের ভ্যালু আছে, এইটা এমন একটা রিজিয়ন এখানে যে সমস্ত এক্স ওয়াইয়ের ভ্যালু আছে, সেই সমস্ত এক্স ওয়াইগুলো 1 নম্বর ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, 2 নম্বরকে স্যাটিসফাই করবে, 3 নম্বরকে স্যাটিসফাই করবে, আর 4 নম্বরকেও স্যাটিসফাই করে যাবে। কিন্তু স্যাটিসফাই করলে তো কথা নয়, আমার উত্তর হচ্ছে ওই স্যাটিসফাই করা ভ্যালুগুলোর মধ্যে কী এক্স ওয়াই আছে যেইগুলো জেডটাকে কী করবে বলো, যেইগুলো জেডটাকে কী করবে, ম্যাক্সিমাম করবে। তো আপাতত আমরা এই বাউন্ডেড রিজিয়ন খুঁজলাম, এটাকে ফিজিবল রিজিয়ন বলে, বাউন্ডেড রিজিয়ন বলে। এলপিপিতে ফিজিবলের মানে হচ্ছে পজিটিভ বলা ভ্যালু। এই বাউন্ডেড রিজিয়ন আগে খুঁজলাম, দেন আমরা হচ্ছে ওই এক্স ওয়াই খুঁজবো। এবার লেখো, শুরু করো, গ্রাফ, এটা পুরো গ্রাফটা প্লট হবে। লেখো ইন দ্য গ্রাফ উই সি দ্যাট, লেখো দ্য বাউন্ডেড ফিজিবল রিজিয়ন ইজ, দেখো ইন দ্য গ্রাফ উই সি দ্যাট এ বি সি এ বলে লেখো। দেখো বাউন্ডেড হলে যেখানে শুরু হয় সেখানে শেষ হয়, এই জন্য এ বি সি এ বলে লিখতে হয়। দেখো ইন দ্য গ্রাফ উই সি দ্যাট এ বি সি এ ইজ দ্য বাউন্ডেড ফিজিবল রিজিয়ন। বাউন্ডেড কেন, কারণ এটা পরিষ্কার বাউন্ডেডই বোঝা যাচ্ছে, শুরু কোথায় শেষ কোথায় এরকম একটা। বা আনবাউন্ডেড কি, হ্যাঁ বাউন্ডেড ফিজিবল, FEASIBLE, বাউন্ডেড ফিজিবল রিজিয়ন, ফিজিবল FEASIBLE, বাউন্ডেড ফিজিবল রিজিয়ন। লেখো ইন দ্য গ্রাফ উই সি দ্যাট ABCA ইজ দ্য বাউন্ডেড ফিজি, যেটা বাউন্ডেড ফিজি এরকম স্কেচ করে দেবে, বাউন্ডেড ফিজিবল রিজন। লেখো, প্যাচ চেঞ্জ করে লেখো ইন দিস রিজিয়ন অল ভ্যালুজ অফ এক্স অ্যান্ড ওয়াই, লেখো ইন দিস রিজিয়ন অল ভ্যালুজ অফ এক্স অ্যান্ড ওয়াই, লেখো স্যাটিসফাই, লেখো ইন দিস রিজিয়ন অল ভ্যালুজ অফ এক্স অ্যান্ড ওয়াই, লেখো স্যাটিসফাই বাই অল ইনইকুয়েশান, স্যাটিসফাই বাই অল ইনইকুয়েশান বা অল কনস্ট্যান্টও বলতে পারো। লেখো ইন দিস রিজিয়ন অল ভ্যালুজ অন এক্স অ্যান্ড ওয়াই স্যাটিসফাই বাই অল ইনইকুয়েশান। কী বললাম, এই রিজিয়নের মধ্যে এটা 2 ডাইমেনশনাল, এখানে যত সমস্ত ভ্যালু আছে এক্স আর ওয়াইয়ের ভ্যালু সমস্ত ইনইকুয়েশানগুলোকে স্যাটিসফাই করে যাবে, তাই তো করলাম কমন রিজিয়ন বলি। প্যারা চেঞ্জ করে লেখো অ্যান্ড, আচ্ছা এবার আমার উদ্দেশ্য হচ্ছে কমন রিজিয়ন খুঁজলাম, আমার চাই হচ্ছে এক্স ওয়াই। এলপিপিতে একটা থিওরেম প্রুভ করা যায়, তোমাদের আসে না, অনার্সে করাতে হয়। সেটা হচ্ছে যে বাউন্ডেড ফিজিবল রিজিয়ন পেলে তার যে কর্নার পয়েন্টগুলো, আচ্ছা কর্নার পয়েন্ট কোনগুলো, এটা একটা কর্নার পয়েন্ট মানে দুটো লাইনের ইন্টারসেকশান, এটা একটা কর্নার পয়েন্ট, এটা একটা কর্নার পয়েন্ট, এটা একটা কর্নার পয়েন্ট, দুটো কেন 3টেও হতে পারে, মানে লাইনগুলো ইন্টারসেকশানগুলোকে কর্নার পয়েন্ট বলি। এই কর্নার পয়েন্টগুলোর মধ্যে কোনো একটা কর্নার পয়েন্ট জেডটাকে ম্যাক্সিমাম করতে পারে অথবা মিনিমামও করতে পারে, এটা কিন্তু থিওরেম আছে, তোমাদের প্রুফ লাগবে না, অনার্সে করাতে হয়। যে বাউন্ডেড ফিজিবল রিজিয়নের কর্নার পয়েন্টগুলোর মধ্যে কোনো একটা কর্নার পয়েন্ট হয় জেডটাকে ম্যাক্সিমাম করবে, নয় জেডটাকে মিনিমাম করবে। তাহলে আমার উদ্দেশ্য এখন ওই কর্নার পয়েন্টগুলোকে খুঁজে পেলা। যাই হোক, প্যারা চেঞ্জ করে লেখো কতদূর লিখেছিলে, হ্যাঁ লেখো
all values of x satisfy all constant লেখো and any one of the লেখো and any one of this corner point লেখো and any one of this corner point লেখো gives the লেখো and any one of this corner point gives the max value of z gives the max value of z দেখো এখানে ম্যাক্স করলাম, এটা আমার ম্যাক্সিমাইজেশান প্রবলেম ছিল বলে। যদি মিনিমাইজেশান প্রবলেম হতো তখন বলতাম ওখানে মিনিমাম কথাটা লিখতাম and any one of this corner point gives the max value of z। তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে এই কর্নার পয়েন্ট এই কর্নার পয়েন্ট এই কর্নার পয়েন্টটিকে খুঁজে ফেলা। আচ্ছা একটু ভেবে বলো, এই কর্নার পয়েন্ট মানে এই কোঅর্ডিনেটগুলো আমি খুঁজতে চাইছি, বলো দেখি আমাকে এই এ পয়েন্টটা কোন কোন লাইনের ইন্টারসেকশান 3 আর 1। এটা হচ্ছে এক ছিল, 1 নম্বর ইকুয়েশান ছিল x = 3 আর 2 নম্বর ছিল y = 1। তার মানে এটা লেখো লেখো দ্য কোঅর্ডিনেট অফ এ বিকামস এ অফ 3, 1। এটা একটা কর্নার পয়েন্ট পেলে। আচ্ছা এখন বিতে আসবো, কোঅর্ডিনেট অফ বি বিকামস, বিটা কোন কোন দুটো স্ট্রেট লাইনের ইন্টারসেকশান বলো তো। দেখো 4 নম্বর, এই জন্য আমি এখানে নাম্বারগুলো দিয়ে রেখেছিলাম 4 আর 2, 4 আর 2তে সলভ করলে 2 তো ছিল y = 1, 4 নম্বরটা কত ছিল বলো তো। না নর্মাল দিয়ে বলো, নর্মাল দিয়ে বলো 4x + 5y = 40। এটা ছিল হচ্ছে 4 নম্বর। দেখো এই বি পয়েন্টে কোঅর্ডিনেট খুঁজতে গেলে এইটাকে আর এটাকে সলভ করতে হবে। ডান দিকে একটু সলভ করছি, রাফে সলভ করে বসে ফেলবে। আর এটা ছিল y = 1, সলভিং করছি, সলভ y = 1 বসাও। 4x + 5 × 1 = 40, তার মানে 4x = 40 - 5। এটা দেখো তো 35/4 কিনা সবাই, তাহলে 35/4, 1। আচ্ছা অ্যান্ড কোঅর্ডিনেট অফ সি বিকামস, সিটা কোন কোন জানো, x = 3, এটাকে সলভ করব x = 3 আর হচ্ছে এইটা, এটাও 4, এটা 4x + 5y = 40, 12 + 5y = 4। এগুলো রাফে করতে হবে, মাইনাসে আসছে। হ্যাঁ এটা কোন কাকে সলভ করছো তাই বলো। 40, তার মানে হচ্ছে 5y = 28, y = 28/5। আচ্ছা তাহলে এটা হয়ে যাবে x = কত 3 আর y = 28/5। এটা এই যে তিনখানা কর্নার পয়েন্ট পেলে মানে c = এটা পেলে 3, 28/5। এই যে তিনখানা কর্নার কত c, এইতে করলাম 3, 28/5। দেখো না এটা তো x এর কোঅর্ডিনেটও 3 ছিল, এই যে এখানে x = 3 ছিল আর x = 3, ওই 4x + 5y = 40তে x = 3 বসালে দেখো y = 28/5 পাবে। এগুলো একটু ক্যালকুলেশনগুলো রাফে করবে, অঙ্কের মধ্যে দেখানোর দরকার নেই। এবার এই যে তিনখানা পয়েন্ট পেলে না, এই তিনখানা পয়েন্ট আমি জেড ফাংশানে বসাবো। জেড ফাংশানে বসে দেখব কোন পয়েন্টের জন্য জেডের ভ্যালুর ম্যাক্সিমাম এসছে, ওটাকেই আমরা ট্রিট করে নেব। লেখো লেখো অ্যাট, সবগুলো দেখাতে হবে, আর যদি তোমার মর্জি না হয় যেটা হবে সেটা করবে আর বাকিগুলো রাফে করে নেবে। অ্যাট a 3, 1 জেড = জেড ফাংশনটা কত ছিল যেন 120 × 3 + 100 × 1 কত দিচ্ছে এটা 12 × 3 = 36, 360, 460। দেখো তো এটা। আচ্ছা অ্যাট বি অফ
25/4, জেড কত বলো এটা ক্যালকুলেশন করে 120 × 35/4 প্লাস 1 × 100 কত গো এটা 1150 সবাই। আচ্ছা ছবি আর লাগবে না। অ্যাট সিতে হচ্ছে 3,